সিলেট জেলা গণফোরামের নেতৃবৃন্দ, বিশ্বনাথ গণফোরামের নেতৃবৃন্দ, নবীগঞ্জের গণফোরামের নেতৃবৃন্দ, সবাইকে সিলেট জেলা গণফোরামের পক্ষ থেকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমি কয়েকটি কথা বলতে, আমি যখন গণফোরামে প্রথম 2019 সালে যোগদান করি, আমি জনাব আনসার খানের হাত ধরে কিন্তু গণফোরামে এসেছিলাম। এই গণফোরাম যখন সংঘবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ ছিল, সেই সময় আমি গণফোরাম করেছি এবং বিশ্বনাথে অনেক প্রোগ্রাম আমি একাই করেছিলাম। বিভিন্ন কারণবশত মুকাব্বির খানের মন্তব্যে এবং মুকাব্বির খানের অদক্ষতার কারণে বিশ্বনাথ গণফোরাম সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এবং আমি চেষ্টা করেছি বিশ্বনাথ গণফোরামকে ধরে রাখার জন্য এবং এখনও চেষ্টা করে যাচ্ছি। এবং আমার চেষ্টার ফলে এবং বিভিন্ন কারণবশত মুকাব্বির খান কিন্তু এই গণফোরামের বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল। আপনারা জানেন বিশ্বনাথে গণফোরামকে তুলে ধরার জন্য মুকাব্বির খানকে আমি মোকাবেলা করেছিলাম এবং গণফোরাম একটা ঐতিহ্যবাহী দল, যে দলের অনেক বরেণ্য রাজনীতিবিদ এবং বরেণ্য দেশপ্রেমিক এ গণফোরাম করে গেছেন এবং আমি চাই গণফোরাম যাতে ঐক্যবদ্ধ থাকে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি আকুল আবেদন জানাই, এই গণফোরামকে ঐক্যবদ্ধ করতে হইলে তৃণমূলকে সংঘবদ্ধ করতে হবে, তৃণমূলের নেতাকর্মীকে আপনারা খোঁজখবর নিতে হবে এবং ঐক্যবদ্ধ করে গণফোরামকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব তরিকুল ইসলাম। উপস্থিত নেতৃবৃন্দ, এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের গণফোরামের প্রাণ, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান। কোনো যে ইয়ে লাগাই দেখি আর এটা ইয়ে মনে হয় তো ইয়ে লাগাই লাইভ চলে লাইভের ইয়েটা লাগাই সম্মানিত আজকের এই সিলেট বিভাগীয় কর্মী সভার সভাপতি এবং উপস্থিত আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সহ উপস্থিত গণফোরামের সকল নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেটের এই কর্মী সমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা জানেন 1993 সালে একটা বিশেষ প্রেক্ষাপটে জাতির ক্লান্তি লগ্নে আমরা এই গণফোরামকে প্রতিষ্ঠা করেছিলাম। তো বন্ধুগণ, আমি আমাদের এই বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন। আমি তাদের বক্তব্যের পরে এবং আমাদের যারা এখানকার নেতৃবৃন্দ আছে তাদের কথাও শুনব এবং তাদের সবার কথা শোনার পরে আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে।
উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য নবীগঞ্জ গণফোরামের সভাপতি জনাব সাইফুর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গণফোরাম সিলেট বিভাগীয় কর্মী সম্মেলনের আজকের প্রধান অতিথি আমাদের সারা বাংলার গণফোরামের প্রাণপুরুষ, আমার প্রিয় নেতা ডাক্তার মিজানুর রহমান সাহেব সভাপতিত্ব করবেন। সিলেট বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট আনসার খান সাহেব উপস্থিত আছেন। গণফোরামের কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রফিকুল ইসলাম প্রতীক সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, আমি আদেশক্রমে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি দিক নির্দেশনা শোনার জন্য, মাথা পেতে নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পেয়ে আমি ধন্য। সিলেট বৃহত্তর সিলেট বিভাগের পক্ষ থেকে, আমার হবিগঞ্জের পক্ষ থেকে, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা সামনে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের এই মুহূর্তে বক্তব্য রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য, হবিগঞ্জ গণফোরামের নেতা জনাব সাইফুর রহমান। আমি এই মুহূর্তে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মুজিবুল হক সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যত সময় যাচ্ছে কেন যেন ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। আমরা এক রাজতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না। আমরা গণতান্ত্রিক পরিবেশে সুন্দর ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। গণফোরাম ভবিষ্যতে এই অভিষ্ট লক্ষ্যে অর্জনে সর্বত্র রাজপথ সহ অন্যান্য আন্দোলনে আমরা সহযোগী হিসাবে থাকব এবং আমরা এই গণফোরামকে একটা সঠিক লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিতে চাই। আপনারা যারা গণফোরামের সাথে সম্পৃক্ত, ভবিষ্যতে আরও বেশি ঐক্যবদ্ধভাবে আমরা যাতে গণফোরামকে প্রতিষ্ঠিত করতে পারি, বাংলাদেশে আপামর জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আপনারা অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বনাথ, উসমানীনগর, গোলাপগঞ্জ, ফেন্সুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ সহ অন্যান্য সব থানায় গণফোরামকে আমরা একটা শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আপনারা সাথে থাকবেন। আমরা গণফোরামের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে একাত্ম থাকব। আজকের এই অনাড়ম্বর অনুষ্ঠানে আয়োজক আমাদের সভাপতি আনসার খান সাহেব, শিবুদা
ওনারা অনেক পরিশ্রম করেছেন। আমাদের বিশ্বনাথের তরিকুল ভাই সব সময় আমার সাথে যোগাযোগ করেন। আমরা বিশ্বনাথ উসমানীনগরে, আমি আমার এলাকার কথা বলতে চাচ্ছি যে সুন্দরভাবে এবং শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রচনায় আমরা এগিয়ে যাব, আমরা কাজ করে যাব। আপনারা যে যে থানায় যে যে এলাকা থেকে এসেছেন এই এলাকায় গণফোরামকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবেন ইনশাল্লাহ। আর আজকের সভায় নীতি নির্ধারণী বক্তব্য রাখবেন আমাদের সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ, আমাদের সম্পাদক রওশন ইয়াজদানি ভাই। ওনাদের কাছ থেকে আপনারা গঠনমূলক এবং আমাদের ভবিষ্যৎ চলার একটা দিক নির্দেশনা পাবেন ইনশাল্লাহ। আমরা ভবিষ্যতে গণফোরামকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব। সবার এই উপস্থিতি ধৈর্য ধরে আপনারা সবাই আসছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ, আমরা অভিভূত। ভবিষ্যতে ইনশাল্লাহ গণফোরামকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট মুজিবুল ভাই, উনি অত্যন্ত সুন্দর এবং মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সেই গণফোরামের জন্মলগ্ন থেকে যিনি জড়িত, আমাদের গণফোরামের অত্যন্ত দক্ষ সংগঠক মুন্সি মাজেদ ভাই, উনাকে সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। গণফোরাম এমন একটি দল যার বিরুদ্ধে কোনো অর্থ পাচারের অভিযোগ নেই। গণফোরামের এমন কোনো ব্যক্তি, এমন কোনো গোষ্ঠী, এমন কোনো পরিবারতন্ত্র নেই যার বিরুদ্ধে বাংলাদেশের কোথাও বা বিশ্বের কোনো পত্রিকা কোনো দুর্নীতিবাজের নাম লেখা আছে, কোনো অর্থ পাচারকারীর নাম আছে, কোনো লুটপাটকারীর নাম আছে, কোনো দর্শকের নাম আছে, কোনো চাঁদাবাজের নাম আছে। আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই সহযোদ্ধাদের বলতে চাই, আপনারা গর্ব করে এদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবেন আমরা এমন একটা দল করি যেই দলের প্রধান এই বাংলাদেশের সংবিধান প্রণেতা, যে দলের প্রধান এই দেশের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই দেশে গণফোরামের গণজাগরণ সৃষ্টি হয়েছে। এবং আশা করি বর্তমান কলঙ্কজনক যে রাজনীতির দুর্বৃত্তাপন সৃষ্টি করেছিল যে সব রাজনৈতিক দলগুলো, আজকে দেখেন তাদের অসহায়ত্বের অবস্থা, আজকে তাদের ঘর বাড়ি পুড়ে ছারখার, আজকে তারা আসলে কোন জায়গায় কিভাবে লুকিয়ে আছে, আজকে পরিবার থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, আজকে একটা দলের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। কারণ আমার ছোটবেলায় শুনেছিলাম সে এমন একটা দল যেই দলের প্রধানের জানাজা পড়ার জন্য কোনো লোক ছিল না। দেখেন তাদের দুর্বৃত্তাপনের কারণে, তাদের রাজনীতির কলুষিত কারণে, তাদের এই অর্থ পাচারকারী সহ এই রুগ্র রাজনীতি করার কারণে আজকে তারা এমন অবস্থায় দলের কর্মী থেকে নেতা পর্যন্ত কোথায় কিভাবে দূরের গর্তে লুকিয়ে আছে তা আজকে তাদের নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি গণফোরাম এমন একটি শক্তিশালী সংগঠন, গণফোরাম এমন একটি সুসংগঠক, গণফোরাম এমন একটি রাজনৈতিক দল যে দলে আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবেন আমি এমন একটা দলের কর্মী হতে যাচ্ছি, এমন একটা দলের নেতা হতে যাচ্ছি যেই দলের কোনো কালিমা নেই। সুতরাং আগামীতে দেশকে সুন্দর সুশৃঙ্খলভাবে গড়তে হলে গণফোরামকে একটা গণজাগরণ সৃষ্টি করতে হবে। এবং মনে করি আমাদের সেই 52 ভাষা আন্দোলন থেকে 69 গণ অভ্যুত্থান থেকে 24শে জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত এই দেশের হাজার হাজার ছাত্র জনতা জীবন উৎসর্গ করে দিয়েছে। আমরা ভবিষ্যতে আর কোনো যুবকের, আর কোনো ছাত্র ভাইদের রক্ত চাই না। সুতরাং এই দেশকে এগিয়ে নিতে হলে এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর সুখী বাংলাদেশ রাষ্ট্র জন্ম দিতে হলে আমরা সবাই এক ঐক্যবদ্ধ হয়ে এই গণফোরামের পতাকা তোলে দেশকে এগিয়ে নিতে হবে। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সেই গণফোরামের অত্যন্ত দক্ষ সংগঠক, যিনি জন্মাবধি এই গণফোরামকে মনে প্রাণে ভালোবেসে আজ অবধি আমাদের সাথে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে দেশের বিভিন্ন প্রান্তে যেখানেই থাকেন না কেন, ইনি গণফোরামের বিভিন্ন সভা সেমিনার যখনই শুনেন উনি উনার নিজের মায়ার অন্তরের টানে সেই গণফোরামের মিটিং সভায় উপস্থিত হন। আজকে আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন সেই গণফোরামের নেতা মুন্সি মাজেদ ভাই,
উনাকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই, আমার সিনিয়র নেতৃবৃন্দ বসা এখানে, তাদের সাথে দীর্ঘদিনের পথ চলা। ডক্টর মিজানুর রহমান সাহেব আছেন, প্রতীক ভাই আছেন এখানে, রওশন ভাই সহ গণফোরামের সিলেটের যিনি আসলে কর্ণধার আমাদের আনসার ভাই, সবাইকে ধন্যবাদ। আসলে আমি আমার পরিচয় দিয়েই আমি বক্তৃতা শেষ করে দিতে চাচ্ছি। আমি মুন্সি মাজেদ, আমি একটা কোম্পানিতে আসলে জব করি, তো সবসময় আসলে কাজ করার সুযোগ হয় না, কিন্তু প্রাণের টানে সবসময় চলে আসি আপনাদের সাথে দেখা করার জন্য। তো আমরা সবসময় ছিলাম, আছি, যে যার কর্মস্থল থেকে চেষ্টা করি সংগঠনের পাশে থাকার। এখন অনেকেই নতুনভাবে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকেও আমরা সহযোগিতা করি, আপনারাও করবেন, কারণ গণফোরাম সবসময় একটা পরিচ্ছন্ন সংগঠন। আজকে দেশের যে পরিস্থিতি, দাদা যেটা বলল, গণফোরাম কিন্তু সবসময় আজকে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে এগুলো কিন্তু সবসময়ই বলে আসছে যে এরকম পরিস্থিতি দেশে হবে যদি রাজনীতিতে দুর্বৃত্তায়িত বন্ধ না হয়। যদি আমরা ছাত্র সংগঠন করেছি, সবসময় গণফোরাম বলে আসছে যে লেজুর ভিত্তি সংগঠন, ছাত্র সংগঠন যদি বন্ধ না হয় তাহলে শিক্ষাঙ্গনের পরিবেশ কোনোদিন ভালো হবে না, রাজনৈতিক দলও কোনোদিন দুর্নীতি মুক্ত হবে না। তো আজকে কিন্তু ঘুরে ফিরে দেশের যে পরিস্থিতি এইটাই হয়েছে, যার কারণে এই বড় বড় রাজনৈতিক দলগুলো আজকে যারা এই ভুলগুলো করছে, গণফোরাম কিন্তু তাদের সাথে ছিল না, তাদের কাছ থেকে সরে আসছে। অনেক ধরনের অফার ছিল, অনেক ধরনের লোভনীয় প্রস্তাব ছিল যে আমাদের সাথে থাকলে আপনারা এই সব পাবেন, কিন্তু তারা কিন্তু সেই ফাঁদে পা দেয় নাই বিদায় আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে নেতৃবৃন্দ কথা বলতে পারছেন। না হলে আমাদের অবস্থাও একই রকম হতো, ওই সব রাজনৈতিক দলগুলোর মতো হতো। তার মানে আমরা অন্তত পরিচয় দিতে পারি যে আমরা একটা পরিচ্ছন্ন সংগঠনের সদস্য, যেখানে আমরা যে রূপরেখা সবসময় নির্বাচন, সবসময় যে রূপরেখা এবং দেশের বিভিন্ন ক্রান্তিক লগ্নে যেসব নিয়ে আমরা ইস্যু নিয়ে রাজনীতি করি বা আলোচনা করি, মানুষের সামনে তুলে ধরি, সেগুলো মানুষের দৈনন্দিন কাম্যের, সেইগুলো প্রতিদিনের চাহিদা, প্রতিদিনের আমাদের মনের কথা যেটা পাবলিক বলতে পারে না, সেটা গণফোরামের ব্যানারে এসে বলা যায়। মানুষের কষ্টের কথা আমার মনে আছে, যেমন আমি যখন সিলেটে আসি আনসার ভাইদের সাথে এই কোর্ট পয়েন্টে আমরা অনেক মানববন্ধন করেছি, পুলিশের সামনে, র্যাবের সামনে, তখন সেগুলো অনেকটা সরকার বিরোধী ছিল। এমন অবস্থা ছিল যে আমরা ভয়ে ভয়ে আমরা চেষ্টা করতাম যতটুক বলার, আমরা নিষেধ আমাদের জায়গা থেকে বারবার হুঁশিয়ার করেছি প্রশাসনকে যে আপনারা এইভাবে ব্যবহৃত হবেন না, রাজনৈতিক দলকে যে আপনারা এইভাবে পাবলিকের উপর এই ধরনের নির্বাচন, এই ধরনের স্টিম রোলার চালাবেন না। সেই কথাগুলোই সত্যি হয়েছে। আজকে অনেকেই নাই, বড় বড় নেতারা পলাতক। তা কি হবে যদি আপনার এত বড় রাজনৈতিক দলের সংগঠন হয়ে যদি ছাত্রদের সামনে না দাঁড়াইতে পারি, পাবলিকের সামনে দাঁড়াইতে পারি? ভাই যেটা বললো যে আমি মারা গেলে আমার কবর জিয়ারত করার লাভ কি? এই রাজনীতি করে তো ভাই কোনো লাভ নাই। আমি এর মানুষের সামনে আমাকে দাঁড়াতে হবে, নীতি নিয়ে দাঁড়াতে হবে, আদর্শ নিয়ে দাঁড়াতে হবে, তাই না? যে আমি রাজনীতি করছি, আমার রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম, রূপরেখা এই, কনসেপ্ট এই, ঠিক আছে না? মানুষ খারাপ রাস্তায় গেলে, অন্য রাজনৈতিক দল ভুল করলে আমরা সেটার প্রতিবাদ করবই, আমরা আমাদের জায়গা থেকে ন্যায়ের কথা বলবই। ইনশাল্লাহ গণফোরাম অনেক সংগঠিত, এখন সারা দেশেই আরও সংগঠিত হবে এবং সামনে আমাদের জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আমাদের ঢাকা থেকে আগত যে নেতৃবৃন্দ আছে, আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের মুন্সি মাজেদ ভাই। উনি অত্যন্ত সুন্দর এবং চমৎকার বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন গণফোরামের প্রবীণ নেতা এবং মৌলভীবাজার গণফোরামের নেতা জনাব আবু তাহের ভাই। উনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের বিভাগীয় সমাবেশের
সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট গণফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক, আশা আকাঙ্ক্ষার প্রতীক ডাক্তার মিজানুর রহমান, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয়, জেলা, বিভাগীয় নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধা বন্ধুরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। বলার অনেক কথাই ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য ঘোষক শুরুতেই বলছেন যে সংক্ষিপ্ত আকারে কিছু বলার কথা। আমি গণফোরামের প্রতিষ্ঠা লগ্নে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়েছিলাম। আমার পরিচয় আরেকটি সভায় বলেছিলাম যে আমি এক সময় ছাত্র ইউনিয়ন করতাম। সেই অবস্থান থেকে একটা আশার আলো সৃষ্টি হয়েছিল, এবং সেদিন যে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তার ভুলের মাসুল আমরা 2023 সাল পর্যন্ত দিয়েছি। আমরা 18 নির্বাচনে গোটা জাতিকে ডক্টর কামাল হোসেন নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক এক সময় এক এক নেতৃবৃন্দকে বিভিন্ন জায়গা থেকে হায়ার করে এনে যারা সংগঠনও করেন না, সংগঠনের প্রতি দায়িত্ব ছিল না। আমার কুলাউড়ার যে বিপ্লবী নেতা ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর, ওনার সাথে আমার অনেক বার্গেনিং হয়েছে। এমপি হওয়ার পরে আমি কোনোদিন ওনার সাথে কথাই বলি নাই। আমি ধিক্কার দিয়েছি, আজকে উনি কারাগারে আছেন, যে আপনার মতো লোক আপনি আমাদের সাথে প্রতারণা করেছেন। আমরা যদি শুরুতে ব্যারিস্টার আমিনুল ইসলামকে মনোনীত করতাম, আমলা খামলা না নিয়া, তাহলে গণফোরাম বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়াতো। আজকে আমরা 34-35 বছর পরে একটা রুমে সুরক্ষিত জায়গায় বসে আমরা আলোচনা করতেছি। আমাদের জন্য যে কোর্ট পয়েন্ট হাজার হাজার মানুষ হয়েছে, এগুলা কোথায়? যারা আসছিলেন সবাই চলে গেছেন। এখন যারা আছেন আপনারা বলেন যে আপনারা থাকবেন। আমাদের তো জীবন শেষ, আমরা একটা লোককে নিয়ে আসতে পারতেছি না বলে তো আপনাদের তো ভবিষ্যৎ নাই। 18তে আপনাদের একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল। আপনারা 18 সালে নির্বাচন পরে কোনো কথাই বলেন নাই। 24-এর গণ অভ্যুত্থান পরে আপনারা যেভাবে দায়িত্ব নিয়ে কথা বলার কথা, আপনারা কথা বলেন নাই। এই নীরবতা, এই নিস্তব্ধতা কিসের জন্যে? আজকে আনসার খানের মতো মানুষ সারাটা জীবন উনি ব্যয় করেছেন, জীবনের একবারে সোনালী অধ্যায় থেকে অদ্যাবধি পর্যন্ত। যতটুকু ডানেভাবে উনি হেলান দিতে ভালো অবস্থানেই থাকতেন। আমরা আজকে বলতে চাই যে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেন। আমরা এমপি হওয়ার জন্যে, আমরা চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আসি নাই। এটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে গণফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশে কি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? এদেশে কি সাম্যের রাজনীতি হয়েছে? হয় নাই, কোনোটাই হয় নাই। আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দেন। মানুষের সাথে আপনাদের এই যে 24-এর পরে প্রথম প্রোগ্রাম, আমার দুঃখ হয়েছে ছোট ছোট দল আজকে হঠাৎ মানুষের দায়িত্ব নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করতেছে। 24-এর সেই আন্দোলনে আপনাদের আমরা তো মনে হয়, আমি দেখি নাই, জানি না আমার কোনো সহকর্মী বন্ধুরা দেখেছেন কিনা। যাই হোক, পার্টির জেনারেল সেক্রেটারি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের অধিকারী। ভদ্রলোক সম্বন্ধে আমার কোনো সেনা পরিচয় নাই। মানিক ভাই সাথে ছিল, সাইফুদ্দিন মানিক, উনি আজকে নাই পৃথিবীতে। যারা ছিল আমরা ওই লাইনের লোক ছিলাম। আমার মনে হয় আমরা শেষ টাইমে ওই লাইনের লোকরা এখনো গণফোরামের মধ্যে আসি। বাকি তো সবাই খবর নিতেছি আমরা, কারা আছেন কারা নাই। যাই হোক, আপনারা আছেন, আমাদেরকে শেষ জীবনে অন্তত এটা প্রেরণা দেন। আমার সন্তান আজকে আমি আসতে বলতেছে যে আব্বু কই যাইবা বলে, আমি একটু সাবানও যাইব। কই আপনার দলের তো কোনো অস্তিত্বই নাই। আমার ছেলে কিন্তু মেডিকেলের ডাক্তার। আমি আমার ছেলেকে আমি সঠিক উত্তর দিতে পারি নাই যে আপনি এখন 65-66 বছরের বৃদ্ধ লোক, আপনি কেন যাবেন? ফিউচার আছে, আপনার কি ফিউচার? আপনার দলের কোনো ভূমিকা নাই। বক্তব্য দীর্ঘায়িত করতে পারতেছি না। আমার কথা যদি কোনো ধরনের কোনো ক্ষমাপ্রার্থী, ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আমি ক্ষমাপ্রার্থী। আমি দলকে ভালোবাসি, এই জন্য দলের এই
এই সমাবেশে এই কথাগুলো বললাম। সবাই ভালো থাকেন, দেখা হবে। গণফোরামকে শক্তিশালী করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবু তাহের ভাই, উনি অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য রেখেছেন মনের কূপ থেকে। আমি একটি কথা বলতে চাই, অতিথি পাখিরা আসবে চলে যাবে, খন্দকার মুস্তাক বেঈমান তৈরি হবে, এই গণফোরাম থেকে চলে যাবে, গণফোরামের কিছু হবে না। গণফোরাম ধ্বংস হওয়ার জন্য তৈরি হয় নাই, গণফোরাম সৃষ্টি হওয়ার জন্য, এই বাংলাদেশকে নতুন উদীয়মান সূর্য আলো দেখাবার জন্য, নবজাগরণ সৃষ্টি করার জন্য গণফোরাম তৈরি হয়েছে। বিদায় আজকে আপনাদের মতো প্রবীণ নেতারাই এই প্রবীণ বয়সেও গণফোরামের হাল ধরেছেন। আমি যদি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যখন বাড়িতে বসে আনন্দ বা রিল্যাক্স করার কথা, সেই আনন্দ বা রিল্যাক্স ত্যাগ করেও আজকে এই গণফোরামের সবাই উপস্থিত হয়েছেন। আজকে বিশেষ করে আমি এই আনসার খান ভাইয়ের কথা বলতে চাই, যিনি এই জন্মাবধি গণফোরামকে যেভাবে সুসংগঠিত কাজ করার জন্য, মানে এই দলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এই প্রবীণ বয়সে, উনি আসলে এই দেশে নয়, পৃথিবীর সর্বোচ্চ সুন্দর এবং আনন্দময় রাষ্ট্রে বুক বিলাস আসলে করতে পারতেন। সেই সুযোগ সুবিধা রয়েছে, সেই মায়া ত্যাগ করে উনার সন্তান সেই আমেরিকার মতো দেশে বসবাস করতেছে, বারবার যাওয়ার জন্য তাগিদা দিতেছে। সেই মায়া ত্যাগ করে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই অসহায় নিপীড়িত মানুষের কথা বলার জন্য উনি দিনরাত এই গণফোরামের হয়ে কাজ করতেছেন। সুতরাং আপনারা আমাদের এই গণফোরামের অনুপ্রেরণা, আপনারাই আমাদের গণফোরামের পথপ্রদর্শকের। এই সবাই এই দীর্ঘ ঢাকা থেকে 12 ঘন্টা রাস্তা জার্নি করে উনি কোনো ধরনের বিশ্রাম না নিয়ে, এক গ্লাস পানি না খেয়ে এই সবাই উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং বিশেষ করে আমাদের গণফোরামের দপ্তর সম্পাদক প্রতীক ভাই, উনি কেন্দ্রীয় অফিসে যে পরিমাণ সময় দেন সেটা অত্যন্ত ধৈর্য সহকারে, এটা বলা বাহুল্য। আজকেও সবাই উপস্থিত হয়েছেন। আমি আসলে উনাদের দেখে অনুপ্রেরণা প্রায় আজকে যারা আমাদের এই সিলেট এই বিভাগীয় কর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন, আমি নেতৃবৃন্দ সহকে বলতে চাই, আগামীতে অবশ্যই আমরা গণফোরামের সেই উদীয়মান সূর্যের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের গণফোরামের দপ্তর সম্পাদক জনাব রফিকুল ইসলাম প্রতীক ভাইকে। গণফোরামের সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আনসার খান, আজকে সভার প্রধান অতিথি গণফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, গণফোরামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শাহনুরুজ্জামান, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রহস্যনী রাজধানী সহ ঢাকা থেকে যে বহর এসছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার গলাটা ভাঙা, আপনাদের একটু কষ্ট হবে, তারপরেও মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আপনাদেরকে যে অভিনন্দন জানালাম, অভিনন্দন জানানোর পিছনে ছোট্ট একটা কারণ আছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে রাজনীতি, সেই রাজনীতিটা হচ্ছে ক্ষমতা দখলের রাজনীতি। অবশ্যই রাজনৈতিক দল হিসেবে গণফোরামও ক্ষমতা অংশীদার হতে চায়, কিন্তু যে প্রক্রিয়ায় বাংলাদেশে গত 53 বছর চলেছে সেই প্রক্রিয়ায় ডক্টর কামাল হোসেনের গণফোরাম ক্ষমতার অংশীদার হতে চায় না। আপনারা জানেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা জানেন যে 1/11-এর সময় ডক্টর কামাল হোসেনের কাছে নানা রকমের প্রস্তাব এসেছে। সেই প্রস্তাব তিনি বলেছেন যে আমি নাকচ করে দিলাম। জনগণকে জাগ্রত করার জন্য তিনি যথাসম্ভব এই 30 বছর ধরে চেষ্টা করেছেন। এখন তিনি শারীরিকভাবে একটু অসুস্থই বলা যায়। সেই কারণে আমরা যারা এই পরের প্রজন্ম আছি, আমরাই বিভিন্ন জেলায় থানায় ছুটে বেড়াচ্ছি।
আমাদের তিনটা জিনিস, গণফোরাম আমি কী জন্য করব, আর গণফোরামের কাজটি কী, গণফোরাম কি কি চায়। গণফোরাম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। গণতন্ত্র মানে হচ্ছে যে অধিকাংশ মানুষের মত, সেই মতের উপরে যে সরকার, সেই সরকারের শাসনটা চলবে। আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কামাল হোসেন বারবার বলেছেন যে কাগজের লিখিত পত্র, লিখিত আকারে আইন আছে, সে আইনগুলোর কোথাও কোনো প্রয়োগ নাই। সেই আইনগুলোকেও উপেক্ষা করে দিনের পর দিন অনিয়ম চর্চা করতে করতে দেশটাকে দুর্নীতির মধ্যে নিমজ্জিত করে ফেলেছে। আমরা দীর্ঘদিন যাবৎ বলছি আমরা একটা সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, যেটা 1990 সালে সংগ্রামের মধ্য দিয়ে, এরশাদকে পতনের মধ্য দিয়ে যে 3 জোটের রূপরেখা প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্য দিয়ে একটা ভোটাধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আমাদেরও ছিল। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমি কোনো দলের নাম নিতে চাই না, যে দল ক্ষমতায় গেছে তারাই ভোট নিয়ে 9-6 করেছে। 5 বছর পর পর বাংলাদেশের জনগণ যে ভোটাধিকার প্রয়োগ করে, সেই ভোটাধিকার নিয়ে 9-6 করার মধ্য দিয়ে আমরা নানা রকমের খেলা দেখেছি 91 থেকে এই আজকে 25 সাল পর্যন্ত। তাতে করে আস্তে আস্তে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বিক্ষুব্ধ হতে হতে মানুষের মধ্যে একটা বড় ধরনের ক্ষোভ, গ্যাস জন্ম নিয়েছে। সেই গ্যাস কিন্তু বিস্ফোরিত হয়েছে 5ই আগস্ট। কিন্তু বিস্ফোরিত হলেই কি হবে? শুধু বিস্ফোরিত হলেই হবে না, যারা এই বিস্ফোরণের সাথে যুক্ত ছিল, বাংলাদেশের ছাত্র এবং তার সাথে জনতা এবং তার সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো, কিন্তু আমরা লক্ষ্য করছি কি? আমরা লক্ষ্য করছি যে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষ লোভ লালসায় আচ্ছাদিত, আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা দেখছি যারা বুক পেতে দিল বন্দুকের সামনে, তারাই এখন বলছে যে আমরা এমপি হব, আমরা এমপি হতে চাই, আমরা মন্ত্রী হতে চাই। ফলে এই যে সুপ্ত আকাঙ্ক্ষার ভিতরে আবার গুপ্ত আকাঙ্ক্ষা, এই গুপ্ত আকাঙ্ক্ষা মানুষকে তার সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারবে না। আমরা বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার কথা বলেছিলাম, কিন্তু দুর্নীতির পরিবর্তে যখন যে সরকার গিয়েছে, তখনই সেই সরকার এবং সরকারের ছত্রছায়ায় সরকারি কর্মকর্তারা দেদারসে দুর্নীতি করেছে। দুর্নীতি করেছে কেন? দুর্নীতি করেছে এই কারণে যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যে বলা যায় যে তোমার পরিচয় কি, বলে আমি ছাত্রলীগের ছেলে। এখন যে কারা বলছে আমি শিবিরের ছেলে, আমি ছাত্র দলের ছেলে। তাহলে পরিবর্তনটা কি হলো? কোনো পরিবর্তন হয় নাই। এই যে দলের নাম ভাঙিয়ে নিজের স্বার্থ হাসিলের যে দীর্ঘদিনের যে চর্চা, সেই চর্চা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে এই দুর্নীতিমুক্ত সমাজ করা যাবে না। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন গত 6 মাস যাবৎ আপনার কি ভূমি অফিসে দুর্নীতি বন্ধ হয়েছে? এই সাব রেজিস্ট্রার অফিসে যে দুর্নীতি হয়, সেই দুর্নীতি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। হয়নি কেন? কারণ এখানকার মানুষের ভিতরে লোভ লালসাটা এত পরিমাণে বেশি যে তারা লোভের বাইরের বৃত্তে থাকতে চায় না। এর মধ্য দিয়েই গণফোরাম যারা আপনারা করেন, তারা লোভ লালসার বাইরের মানুষ।
এই কারণে আপনাদেরকে আবার অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, আমরা আমাদের রাজনীতিটি পরিষ্কার করতে বুঝতে হবে। গণফোরাম গণতন্ত্র, আইনের শাসন, সুষ্ঠু ভোটাধিকার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। এই বিষয়গুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে এটাকে বাস্তবায়ন করার জন্য আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার নিজের একটা দায়িত্ব আছে। অমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই জিন্দাবাদ, 200 টাকা নিলাম চলে গেলাম, এটা কোনো রাজনীতি নয়, যেটা আওয়ামী লীগ বিএনপি করে, এমনকি অন্য একটা দলে করছে। নানা রকমের লোভ দেখিয়ে এবং ভয় দেখিয়ে, নানা রকমের লোভ দেখিয়ে এবং ভয় দেখিয়ে আর একটি দল করছে, বলছে যে আপনি এই দল করলে বেহেশতে চলে যাবেন। এরকম কথা আমরা শুনছি বাজারে। আমার ধর্ম আমি পালন করব। আমার ধর্ম পালন করার মধ্য দিয়ে আমি যদি ভালো ভালো জীবনের কাজ করে থাকি, তাহলে আমি বেহেশতে যাব। দলের সাথে এর কোনো সম্পর্ক নাই তো। এটা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। ফলে দলের যা কিছু কাজ আছে, সেটাকে যদি আপনি আপনার নিজের কর্তব্য বলে মনে করেন, যে আমাকে 10টা লোকের সাথে প্রতিদিন কথা বলতে হবে, 5টা লোককে বোঝাতে হবে, একটা লোকের সাথে বন্ধুত্ব করে তুলতে হবে আদর্শের ভিত্তিতে, এর মধ্য দিয়েই যদি, তাহলে দল এগোবে। আপনি হাত ধরে টানতে নিয়ে এসে কিন্তু একটা মানুষকে দল করাতে পারবেন না। ফলে এই বিষয়গুলো বুঝানোর মধ্য দিয়ে আপনারা কিন্তু এই দলটাকে বড় করতে পারেন। আর আমাদের তো কিছু ব্যর্থতা আছেই, সেই ব্যর্থতার কথা আমরা বলবো না, কারণ প্রত্যেকটা সংগঠনই বাংলাদেশে যেভাবে পরিচালিত হয়েছে, অর্থের উপরে পরিচালিত হয়েছে। অমুক ভাই জিন্দাবাদ, সে কিছু টাকা দেয়, আচ্ছা এক গাড়ি লোক নিয়ে আসো, তোমাকে 10,000 টাকা দিয়ে দিলাম, চলে আসো। তো মানুষের কাজ নাই, বেকার, তো দেখা যায় অমুক ভাইকে জিন্দাবাদ দিলে যদি 200 টাকা পাওয়া যায়, তাহলে ওর পিছনে যাই, অন্তত 1 ঘন্টা মিছিল করে আসি। এই করে করে বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস করা হয়েছে। একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে ধ্বংস করে দিয়েছে গত 53 বছরে। নানাজন নানাভাবে নানা প্রক্রিয়ায় ধ্বংস করে দিয়েছে। ফলে আপনারা যদি এটুকু বুঝে থাকেন যে রাজনীতি আমার নিজের দায়িত্ব, আমার দায়িত্ব হলো যে এই সমাজটাকে বাঁচিয়ে রাখা। আমার দায়িত্ব, আমার যে সংসার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে খাওয়া পড়া দেওয়া। আমার দায়িত্ব হলো আমার যে ড্রয়িং রুমটা আছে, সেটা ফুল দিয়ে সাজানো। ঠিক একইভাবে বাংলাদেশটাকে যদি আপনার সংসার মনে করেন, তাহলে আপনি এই বাংলাদেশটাকে সাজানোর জন্য এখানে যা কিছু অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করা, এবং কোথায় কোন জায়গায় কোন ফুল লাগালে এই বাংলাদেশটা আরও সুন্দর হবে, সেই কাজটাই নিজের বিবেকে করা এবং গণফোরামের আদর্শ ঘরে দাওয়াত দেওয়া। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার গলাটা খুব খারাপ, কথা বলতে পারছি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের গণফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ফতিক ভাই। উনিও অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের গণফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, তুকুর নেতা জনাব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াজদানি ভাই, রওশন ইয়াজদানি ভাই। হযরত শাহজালাল শাহপ্রাণের এই পণ্যভূমি সিলেট, গণফোরাম সিলেট বিভাগীয় আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, শ্রদ্ধেভাজন গণফোরামের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট আনসার খান, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণফোরামের
সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ডাক্তার মিজানুর রহমান, উপস্থিত আছেন গণফোরামের কোষাধ্যক্ষ শাহনুরুজ্জামান, উপস্থিত আছেন আমাদের গণফোরামের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম প্রতীক এবং গণফোরামের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ, উপস্থিত আছেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মজিবুল হক, সাইফুর রহমান এবং তরিকুল ভাই সহ, এবং আমাদের আবু তাহের ভাই, মুন্সি মাজেদ ভাই বক্তব্য দিলেন, এবং সংগ্রামী নেতৃবৃন্দ ভাইয়েরা ও আসসালামু আলাইকুম। আজকের এই মিটিংয়ে প্রথমে আমার কাছে যে সবচেয়ে জিনিসটা ভালো লেগেছে উপস্থিতি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা নবীন, রাজনীতিতে আগামী দিনে আপনাদের দেওয়ার মতো অনেক কিছু আছে। আমাদের মুন্সি মাজেদ ভাই সুন্দরভাবে বলে গেলেন যে আমাদের সিলেটের যে রাজনীতি এবং আমাদের মৌলভীবাজারের নেতা আবু তাহের ভাই, যিনি শুরু থেকেই ছিলেন, তিনিও এই সিলেট বিভাগীয় যে গণফোরামের রাজনীতি তিনি সুন্দরভাবে বললেন। এবং আগামী দিনে আপনাদের মাঝেই দায়িত্ব বর্তায় আমাদের কাছে যে কেন্দ্রীয় কমিটির আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন এবং আমাদের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মোস্তফা হোসেন মন্টু ভাই এবং তরুণ আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ডাক্তার মিজানুর রহমানের নেতৃত্বে যেভাবে সারা দেশে গণফোরাম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমাদের তাহের ভাই যেভাবে বললেন যে গণফোরাম দীর্ঘদিন করার পরেও আমরা সেটা আগাতে পারছি না, তা আমরা আশা করব আগামী দিনে আমাদের এই নেতৃত্বের মাধ্যমে এবং আমরা যারা আছি তাদের সকলের মাধ্যমে গণফোরাম বাংলাদেশের রাজনীতিতে একটি অন্যতম শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং সেই সাথে গণফোরাম ক্ষমতার অংশীদার হবে। গণফোরাম যদি ক্ষমতার অংশীদারের কাছাকাছি না যায়, আমরা যে 30 বছর ধরে গণফোরাম করে যাচ্ছি সেটা কিন্তু আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা আমাদের এই তরুণ নেতৃত্বের মাধ্যমে, আমাদের প্রবীণ নেতৃত্বের মাধ্যমে এই গণফোরামকে আগামী দিনে ক্ষমতার কাছাকাছি যেতে হবে এবং ক্ষমতার কাছাকাছি যেতে হলে আমাদের সংগঠন গড়ে তুলতে হবে। আজকের যে মিটিংটা, সেই মিটিংটাই হলো সিলেট বিভাগের যে 4টি জেলা আছে, সেই 4টি জেলার গণফোরামকে শক্তিশালী করে গড়ে তোলা। আমরা যদি এই সিলেটে শক্তিশালী না করতে পারি, সেই সাথে সারা বাংলাদেশে যদি শক্তিশালী না করতে পারি, তাহলে আমরা কিন্তু ক্ষমতার কাছাকাছি যেতে পারবো না। আপনারা জানেন বাংলাদেশের ক্ষমতার একটা মূল বিষয় আছে, সেইটা আপনাদের সিলেটকে নিয়ে, অর্থাৎ সিলেট 1 আসনে যিনি নির্বাচিত হয় জাতীয় সংসদে, তারা কিন্তু প্রতিবারই ক্ষমতায় গিয়েছে। এটা কিন্তু একটা রেওয়াজ হয়ে গেছে। সেই আমাদের শুরু থেকেই, সে 73 সাল থেকে যতগুলি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে কিন্তু আপনারা দেখেন সিলেট 1 আসনে যারা নির্বাচিত হয়েছেন সেই দলটি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। তা আমরাও চাবো সেভাবেই যে সেই সিলেট 1 আসন থেকে আমরা নির্বাচিত হয়ে গণফোরাম ক্ষমতায় না গেলেও ক্ষমতার অংশীদার যাতে হতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে এই ফ্যাসিবাদ আন্দোলন, জুলাই এবং আগস্টের যে আন্দোলনের মাধ্যমে যে স্বৈরশাসক, যে ফ্যাসিবাদ এই দেশ থেকে বিদায় নিয়েছে, যার ফলে আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকার অর্থাৎ মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারবো। আজকে যে আমাদের মাঝে সুযোগ এসেছে, সেই সুযোগ যদি আমাদের কাজে লাগাইতে হয়, তাহলে আমাদের এই যুব সমাজকে এই গণফোরামের তাদের সময় দিতে হবে এবং গণফোরামকে শক্তিশালী করে তুলতে হবে। আমরা যদি যার যার এলাকায়, যার যার ইউনিটে, যার যার থানায়, যার যার জেলায় যদি গণফোরামকে শক্তিশালী না করতে পারি, তাহলে কিন্তু গণফোরাম সেভাবে আগাতে পারবে না। এইটা আমাদের যুবদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে। আমি আবারও বলবো, আমাদের যে নেতা মোস্তফা হোসেন মন্টু ভাই এবং আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান সহ আমরা যেভাবে পরিশ্রম যদি করে যাচ্ছি,
আপনারা সহ যদি সেভাবে পরিশ্রম করেন, আমরা আগামী দিনে গণফোরামকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। আমাদের দপ্তর সম্পাদক সাহেব তিনি অনেক কিছু কথা বললেন যে আমাদের যে সামাজিক মূল্যবোধগুলি আছে সেই মূল্যবোধগুলি প্রতিষ্ঠা করতে হলে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার দরকার আছে। আপনারা জানেন যে আমাদের মাঝে এখন দুইটি শক্তি আছে। একটা আমরা যেটা ইসলামীর নেতৃত্বে মৌলবাদ আমি বলবো, তারা একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছে, এবং বিএনপি যিনি আছে তারাও মাঠের যে অবস্থা তারা শক্তিশালী। তারা যদি ক্ষমতা যেয়ে আবার একটি স্বৈরশাসক হতে না পারে, সেই ব্যবস্থা কিন্তু আমাদের ছোট ছোট দলগুলিকে নিতে হবে। কারণ বিগত দিনে আমরা দেখেছি যারা এককভাবে 200-র উপর আসন পেয়েছে তারাই কিন্তু স্বৈরাচার হয়ে উঠেছে। আপনার 73 সালের নির্বাচন বলি, 79 সালের নির্বাচন বলি, 86 সালের নির্বাচন বলি, আমরা 2001 সালের নির্বাচন বলি, আমরা 2030 ডিসেম্বরের নির্বাচন বলি, এই প্রতিটা নির্বাচনই যারা এরা 200-র উপর আসন পেয়েছে প্রতিবারই তারা কিন্তু স্বৈরাচারী আচরণ করেছে। সর্বশেষ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ হয়েছে, এদেশের গণতন্ত্র এবং মানুষের যে মর্যাদা, মানুষের যে মূল্যবোধ, সে সমস্ত মানুষের অধিকার তারা কেড়ে নিয়েছিল। আজকে তাদের পরিণতি এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগ এদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, আওয়ামী লীগ এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধ্বংস করেছে, আওয়ামী লীগ গণতন্ত্রকে চরমভাবে ধ্বংস করেছে। তাই আজকে আমাদের সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে, আমাদের রাষ্ট্রীয় যে কাঠামোগুলি আছে সেটাকে শক্তিশালী করতে হয়, তাহলে গণফোরামকে শক্তিশালী করতে হবে। আর না হলে আমাদের মাঝে হয় মৌলবাদ হবে, নতুবা নতুন করে একটি স্বৈরশাসক জন্ম নেবে। যার জন্য আমরা যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষ, যে প্রায় হাজারখানি মানুষ প্রাণ দিয়েছি এবং হাজার হাজার মানুষ যেভাবে পঙ্গু হয়েছে, আমরা কি চাই আগামী দিনে আবার সেই কাজটি করতে? আমরা অবশ্যই চাই না। কারণ বারবার আমরা রক্ত দিব। 1971 সালে রক্ত দিয়ে এদেশ স্বাধীন হয়েছে, 91 সালে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত হয়েছে, 2024 সালে ফ্যাসিবাদ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আমরা আগামী দিনে আসুন সবাই মিলে গণফোরামকে শক্তিশালী করি। আমরা প্রতিটি যার যার এলাকায় শক্তিশালী করে আমরা দেখে যেতে চাই যে গণফোরাম আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সেই সাথে আপনাদেরকে অভিনন্দন জানালাম যে এই আয়োজক যারা করেছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের গণফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রহস্যনিয়দ্দিনী ভাই। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বুকভরা যৌবন যার যুদ্ধে যাবার সময় হয়েছে তার, কিন্তু আর কতকাল দিব এই বুক থেকে আমাদের তাজা রক্ত। 52-তে দিয়েছি ভাষা আন্দোলনের জন্য, 71-এ দিয়েছি স্বাধীনতা আন্দোলনের জন্য, 24-এ দিয়েছি এই স্বৈরশাসক বিদায়ের জন্য। আর আমরা কোনো রক্ত দিতে চাই না, আর আমাদের কোনো ছাত্রদের যুবকদের অকালে প্রাণ ঝরে যেতে চাই না। তাই এই দেশকে এগিয়ে নিতে হলে, এই গণফোরামকে এগিয়ে নিতে হলে আপনাদের মতো তরুণদের এই গণফোরামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচাতে হলে এই সংগ্রামে আমাদের যোগ দিতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্র রাজনীতি থেকে আজকে গণফোরামের জাতীয় রাজনীতিতে যিনি অন্তর্ভুক্ত হয়েছেন, যিনি গণফোরামে যোগদান করে এই প্রবীণ বয়সেও গণফোরামকে এগিয়ে নেওয়ার জন্য দিন রাত বিভিন্ন কেন্দ্রীয় পর্যায় থেকে বিভিন্ন থানাতে বিভিন্ন জেলায় যিনি এই কর্মীদের প্রাণ চঞ্চল যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন, আমাদের গণফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জনাব শাহানুরুজ্জামান। গণফোরাম সিলেট বিভাগীয় কর্মী সম্মেলনে আজকে সবার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, ছাত্র জীবনে একই সতীর্থ রাজনীতির সাথে আমরা যুক্ত ছিলাম। উপস্থিত আছেন আমাদের আজকে সবার প্রধান অতিথি, আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, সংগ্রামী গণফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত
তরুণ প্রজন্ম সহ সিলেটের থেকে আগত আমার সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আমি প্রথমেই বক্তব্যের আগে আমার আবু তাহের ভাই উনি আমাকে, আমি তো চাকরি করতাম, যাই হোক আমিও বক্তব্যে যিনি তার চিন্তা চেতনা আকাঙ্ক্ষার সাথে আমি একমত পোষণ করি আমার বক্তব্য শুরু করছি। ওনাকে জানাইতে চাই আমি আপনার মতো আপনার রাজনীতির সতীর্থ ছিলাম ছাত্র জীবনে, তারপরে চাকরি করেছি, চাকরিতেও এই ধরনের রাজনীতির সাথে যুক্ত ছিলাম ইনডাইরেক্টভাবে। চাকরি পরে একদিনও লেট করে নেই, পরের দিনেও 2019 সালে 15ই জুন আমি ডক্টর কামাল হোসেন স্যারের সাথে যোগদান করে আমি অদ্যাবধি এই দলটার সাথে যুক্ত আছি এবং দলটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছি অন্যান্যদের মতো। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সভাটা আসতে দেরি হয়, আমাদের বক্তব্য হয়তো যা বলার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, অনেক কিছু বলার ছিল, বলতে পারবো না। তারপরেও যদি একটু সময় নেই আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেতৃবৃন্দকেও বলছি কেন বলার সুযোগ, আর আমাদের নেতৃবৃন্দ কমই, আমার পরে শুধু প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন। আজকে আমরা দেশের এক বিশেষ প্রেক্ষাপটে গণফোরামের এই বিভাগীয় কর্মী সভায় মিলিত হচ্ছি। দাদা না, ঠিক আছে ঠিক আছে। উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, এই মুহূর্তে আমাদের সভা যোগ দিয়েছেন, অত্যন্ত পরিশ্রম করেও শেষ সময়ে এসে যোগ দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে আজকের প্রধান বক্তা গণফোরাম উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ। ওনাকে করতালির মাধ্যমে গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম যে আজকে এক বিশেষ প্রেক্ষাপটে দেশের আমরা এখানে গণফোরামের প্রেক্ষাপটটা কি, আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভিতরে যে জাগরণ, একটা বৈষম্যমুক্ত সমাজ গঠন, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা গণফোরামকে প্রতিষ্ঠা করার জন্য এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা আজকে এই সভায় মিলিত হয়েছি। কিন্তু আমাদের একটা জাতিগতভাবে আমাদের দুর্ভাগ্য যে আমরা মাঝে মাঝে আলোর মুখ দেখি, বিজয়ের মুখ দেখি, ইতিহাস উদ্ভাসিত হয় আমাদের সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহের কারণে, কিন্তু পরক্ষণে আবার দেখি সেই আলো অন্ধকারে কালো মেঘে ঢেকে যায়। এইবারও আমাদের হাজার মানুষের ছাত্র তরুণের রক্তের বিনিময়ে যে আমরা একটা স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশ এবং একটা দেশ পেয়েছি, সেইটাকে যদি আমরা কাজে না লাগাতে না পারি তাহলে আমরা জাতি হিসাবে ব্যর্থ হব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি জবাব দেব আমরা এখনো আমরা বুঝতে পারি নাই। আপনাদেরকে আমরা একটা কথাই শুধু আমরা বলতে চাই যে আমরা আমাদের যে রাজনীতির ভিত্তি, গণফোরাম যেদিন সৃষ্টি হয়েছিল, আমাদের রাজনীতির ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা 71 এবং অঙ্গীকারের ভিত্তিতে আমাদের 1993 সালে এই দলটি প্রতিষ্ঠা হয়েছিল। সেই চেতনাটা কী ছিল? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। তার ভিত্তিতে গণফোরামের ভীষণ দলের প্রতিষ্ঠার যে ভীষণ ছিল সেটা ছিল একটা বৈষম্যমুক্ত, একটা অসাম্প্রদায়িক, একটা গণতান্ত্রিক, একটা কল্যাণমুখী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। আমরা সেই ভীষণ থেকে আমরা এক পাও বিচ্যুত হই নাই। আমরা 31 বছরে যা করেছি, অনেক কিছু করতে পারি নাই, কিন্তু অনেক কিছু আমরা করেছি। আমাদেরকে করতে দেওয়া হয় নাই দলটাকে, দেশে বিদেশি ষড়যন্ত্র আছে, আর দ্বিদলীয় দ্বারা যে দুর্বৃত্তায়িত্ব রাজনীতি এই চলছে, সেই কারণে আমরা আমাদের প্রতিষ্ঠা 93 পর থেকে আর আমাদের দলকে এবং সর্বশেষ 16 বছর যে বয়ের সংস্কৃতি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমরা কেউই কথা বলতে পারি নাই। আজকে যে মিটিং করতেছি, কথা বলতে পারতেছি, সেই সুযোগটিও ছিল না।
এখন সেই সুযোগ আমাদের ছাত্র তরুণরা তাদের জীবনের বিনিময়ে আমাদের করে দিয়েছে। এখন আমাদের গণফোরামকে বিকশিত করার একটা সুযোগ এসেছে এবং সেটা হচ্ছে আমাদের পরিকল্পিতভাবে দলটাকে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া। একটা কথা শুধু আপনাদেরকে বলি যে একটা দল প্রতিষ্ঠিত হয়, ক্ষমতা যায় তার সংগঠনের কারণে। সংগঠন হইলে সে আন্দোলন হয়, নির্বাচন হয়, নির্বাচন হইলে ক্ষমতা যায় এবং ক্ষমতা গেলে তার মিশন বাস্তবায়িত হয়। আমাদের আরেকটা কথা বলতে চাই যে আমরা শুধু পালা বদলের রাজনীতি করতে, বারবার রক্ত দিয়ে রাজনীতি করতে চাই না। আমরা জনগণের ভাগ্য বদলের জন্য আমরা গণফোরাম করি এবং সেই দলটা করতে হইলে একটা সঠিক রাজনীতি, সঠিক নেতৃত্ব, সৎ নেতাকর্মী দরকার, যা গণফোরামে লক্ষ্য উদ্দেশ্য আছে এবং ভবিষ্যতে আমরা বিনির্মাণ করতে পারব। আরেকটা জিনিস আমি এই দায়িত্বহীনভাবে বলতে চাই, আমরা ছাত্র তরুণদেরকে তাদের ত্যাগের আমরা মূল্যায়ন করি। আমরা 90 গণঅভ্যুত্থান হয়েছে, আমরা মূল্যায়ন করি। সর্বোপরি আমাদের যে বিষয়টা বুঝতে হবে, আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ। এটা একদিনে হয়ে আসে নাই, 52 এটা শুরু হওয়ার আগেও অনেক পথ পরিক্রমা ছিল। এটা সেই মুক্তিযুদ্ধের চেতনা, অঙ্গীকার আর 90-এর অভ্যুত্থান এবং 24-এর গণঅভ্যুত্থানের একই দ্বারায় গ্রথিত। মুক্তিযুদ্ধ কি ছিল? আমাদের বৈষম্য মুক্ত সমাজ। পাকিস্তানের কাছ থেকে আমাদের বৈষম্য, আমাদের সর্বক্ষেত্রে বৈষম্য, এটা চিত্র সবাই জানে। সেই বৈষম্যের কারণে 6 দফা, বৈষম্যের কারণে নির্বাচন, বৈষম্যের কারণে আমাদের 71-এর মুক্তিযোদ্ধা আমাদের গণতন্ত্র দেয় নাই, ক্ষমতা দেয় নাই। বৈষম্য এবং গণতন্ত্রের জন্য 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। আমাদের 24-এর গণঅভ্যুত্থান সেই একই চেতনায়, বৈষম্য এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। এর মধ্যে নানা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। বন্ধুগণ, আমাদের বলি ইতিহাসে বারবার আমরা ব্যর্থ হই। এইবার যাতে ব্যর্থ আমরা না হই সেই চেষ্টা আমাদের রাখতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন, একটা দল ফ্যাসিস্ট, সে ক্ষমতা থেকে দুঃশাসনের কারণে পালিয়েছে। আর একটা দল সেই ফ্যাসিস্টদের আদলে একই কায়দায় চাঁদাবাদী, দখলবাদী, নিজেদের আধিপত্য সংঘর্ষের কারণে কোন সবসময় মারামারি খুনাখুনি চলেই লাগছে। আর একটা জঘন্য দল যেটা 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য এইবার সুযোগে সারা ষড়যন্ত্র এবং মাঠে নেমেছে, সেটা হলো জামাতে ইসলাম। তারা প্রত্যক্ষভাবে না বললেও তাদের উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের 71-এর চেতনাকে বিতর্কিত করা, মানুষের কাছে ধূম্রজাল সৃষ্টি করা, যে কারণে শিবির মাঠে আছে, যে কারণে তারা আজকে আমাদের সামনে একটা ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আবার 71-এর মতো আমরা একটা গৃহযুদ্ধ করবো মুক্তিযুদ্ধ চেতনা পুনর্জাগরণের জন্য। যদি প্রয়োজন হয় তাই করতে হবে। তাহলে একদিক দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্টের দুঃশাসন তাকে অবসান পাইলেও আমাদের আরেক দখলদার তারা কি ফ্যাসিস্ট হয় কিনা সেটাও লক্ষ্য রাখবেন। আমরা রাজনীতি করি মানুষের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য। আর একটা হচ্ছে যে আমাদের 71-এর পরাজিত শত্রু, তারা আমাদেরকে নানাভাবে প্রতিরোধ নেওয়ার চেষ্টা করছে। ওই সুবচন ডক্টর শফিকুর রহমানের সুবচন না, এখনও ক্ষমা চায় নাই, জাতি তাদেরকে ক্ষমা করে নাই, তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিছে। কত বড় দুঃসাহস! যাই হোক, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রেখে 90-এর গণঅভ্যুত্থানের চেতনার যে ধারাবাহিকতা এবং 24-এর আমরা এমন একটা দেশ গড়তে চাই যে দেশটা আমাদের 71-এর লক্ষ লক্ষ লোক আমাদের মুক্তিযুদ্ধে ঋণী করে গেছে, আমাদেরকে জীবন দিয়ে গেছে, 24-এও দিছে। আমরা কোনো ক্রমেই, আপনার আওয়াজ আসছে সেকেন্ড রেভলিউশন, কিসের সেকেন্ড লিবারেশন তো 1971 সালে হয়েছে, এটা গণঅভ্যুত্থান হয়েছে, এটা সেকেন্ড লিবারেশন হইতে পারে না। আবার আরেকটা কথা বলি, সেকেন্ড রিপাবলিক, কিসের রিপাবলিক? রিপাবলিক তো আমাদের সংবিধানে লেখা আছে 30 লক্ষ লোকের রক্ত করে। এইসব কথাকে আমরা এখন আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন। আমাদের গণফোরাম যদি শক্তিশালী হয়, আমরা অন্যান্য যারা স্বাধীনতার পক্ষের ছোটোখাটো দল আছে তাদেরকে নিয়ে আমাদের প্রতিহত করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এবং এই তো তরুণ ছাত্রদেরকে বলি, তোমাদের তখন 54 বছর চলছে স্বাধীনতা, তোমাদের বয়স 24-30 বছর আগের বিকৃত ইতিহাস, বিভ্রান্ত ইতিহাস যাতে জাতির সামনে উপস্থাপিত না হয়, তাদেরকে আবার আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা রাজনীতিতে তারা আসুক, রাজনৈতিক দল করুক, বৈষম্যমুক্ত সমাজ করে, সাধুবাদ। কিন্তু এই নামে আমাদের
মুক্তিযুদ্ধ হাজার বছরের ইতিহাস ঐতিহ্য উপর হস্তক্ষেপ করলে দেশ জনগণ মেনে নেবে না এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হবে না, দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। মানুষ এই মুহূর্তে চায় একটা যৌক্তিক সংস্কার এই সরকারের মাধ্যমে, মানুষ এই মুহূর্তে চায় একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার। সেইটা করতে হলে যে কাজটা আগে করতে হবে সেইটা হলো ফ্যাসিস্ট সরকার দুঃশাসনের এবং যে কাঠামো চলে সেটার বিলুপ করতে হবে। আর বিলুপ করার কারণেই তাদের সংস্কারের প্রয়োজন। আর যা করতে হবে সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার যারা দুঃশাসন কায়েম করেছিল, যারা সমস্ত ধ্বংস প্রতিষ্ঠান দেশের ধ্বংস করে গেছে, তাদেরকে দ্রুত বিচার আওতায় আনতে হবে। এবং আমরা মনে করি নীতিগতভাবে শেখ হাসিনা এবং তার দলের মুক্তিযুদ্ধ চেতনা, মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা চেতনা, এগুলো মুখে শুভাপা তাদের নীতিনৈতিকতার অধিকার নয় সেগুলো কথা বলার। এখন তারা নিজেদেরকে মহান মুক্তিযুদ্ধেরকে একক পরিবার এবং একক ব্যক্তির বন্ধনাতে পরিণত করেছে। আমরা এর বিরুদ্ধে মনে করি ভারতীয় দালাল এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং একই সাথে পাকিস্তানের দূষর যারা যারা ষড়যন্ত্রকারী এখন আমাদের রাজাকারদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং তাহলে আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দিকে আমরা আমরা যেতে পারবো আশা করি। আরেকটা আপনার বলে রাখে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের ছিল না, নেতৃত্ব দিছে বঙ্গবন্ধু, তখন মানুষের দাবি জাগরণ নেতৃত্ব দিছে আওয়ামী লীগ। কিন্তু মুক্তিযুদ্ধ দেশ বাংলাদেশ এটা আওয়ামী লীগের কারণ নয়, তারা পালিয়েছে দুঃশাসনের কারণে। আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ এখনো জীবিত, আমরা মুক্তিযুদ্ধের উপর আচরণ লাগতে দিব না। আর ওই ছাত্ররা যারা তারা এই মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে একক মানে একসাথে একইভাবে একটু ভাই আমি আগে বলছি 2 মিনিট যদি এক করতেও আমরা দিব না। আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ তাদের পকেটের সম্পত্তি, ব্যক্তি সম্পত্তি, পরিবারের সম্পত্তি না। আমি সর্বশেষে বলতে চাই আমরা একটা সংগঠন যদি আমরা করতে পারি, আমরা যদি সংগঠন গণফোরাম করার সুযোগ এসেছে, আমরা মুক্ত মনে কথা বলতে যাচ্ছি এবং আগাচ্ছেও। 2টা কারণে, একটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ গণফোরামের একটা দ্বিধাবিভক্ত ছিল, ঐক্যবদ্ধ একটা স্পিরিট সারা দেশে কম বেশি আমরা জাগরণ করতে পারছি। এটাকে আরও এক্সপার্টাইজ করতে হবে, আরও ত্বরান্বিত করতে হবে, তাহলে চিরিয়ে আমরা একটা সংগঠন এবং এই বছরের মধ্যে করতে হবে গণফোরামকে একটা শক্তিশালী সংগঠন, তাহলে আমরা জাতিকে পথ দেখাতে পারবো। আমি একটা কথা বলি, আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে, 5 জন লোক এই না তো 40-50 জন আছে, 10 জন লোক এই যথেষ্ট। দার্শনিক স্যামুয়েল ময়েস নামে এক দার্শনিক আছে, উনি বলছিলেন উইথ উইল ইউ ক্যান ডু এনিথিং। আপনি ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজ করতে পারবে না। আমরা যদি সকলে আমার ইচ্ছা শক্তি যে দেশটার জন্য এই করবো, আমরা একটা সুস্থ রাজনীতি করবো, গণফোরাম যে লক্ষ্যে জন্ম নিয়েছিল আমরা পারবো। আবার নেলসন ম্যান্ডেলার মতো পৃথিবী কাঁপানো একটা সংগ্রামী নেতা, তিনি বলেছেন ইটস সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। আমরা কাজটা ততক্ষণ না করা মনে হচ্ছে বিশাল ব্যাপার, অসম্ভব, কিন্তু কাজটা করলেই আমাদের এই কাজটা করতে হবে আমাদের মিশনারি ওয়ার্কের মতো। মিশনারি ওয়ার্ক তো বুঝেন যারা ধর্ম প্রচার করে। আমাদের মিশন তো বললাম যে একটা দেশ চাই আমরা মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মিশন হচ্ছে কাজটাকে এগিয়ে নিয়ে যাবো, বাস্তবায়ন করা। আশা করি আমরা যদি সকলেই একমত হয়ে, আমাদের কেন্দ্রের ব্যর্থতা আছে, তারপরে আমাদের নব উদ্যমী আমাদের সেক্রেটারি, উনি অত্যন্ত পরিশ্রমী মানুষ। আমাদের সভাপতি যিনি আছেন মুস্তফা মহসিন মন্টু ভাই, উনি একটু আপাতত একটু অসুস্থ, চিকিৎসাধীন আছেন। উনি সারাদিনেই আমাদের সম্মেলনের সময় কাজ করছেন, সারা দেশে খোঁজ নিচ্ছেন এবং আবার করবেন। আমাদের মাথার উপরে আমাদের ব্র্যান্ড ডক্টর কামাল হোসেন, পৃথিবী বাপের একটা মানুষ, তাকে নিয়ে যদি আমরা গণফোরাম না করতে পারি, তাহলে আমাদের মানুষের কাছে আমরা যে জবাব দিতে পারবো না, আমাদের মুক্তিযুদ্ধের যে আমাদের শহীদদের ঋণের আমরা পরিশোধ করতে পারবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শাহনুরুজ্জামান ভাই। আসলে এই দেশের অকুত অনেক বীর সেনানীর যেমন জন্ম দিয়েছে, তেমন অনেক অনেক বেঈমানদেরও জন্ম দিয়েছে। গণফোরামে থেকে যারা আজকে বিতাড়িত হয়েছে বা গণফোরামকে যারা কলঙ্কিত করতে চেয়েছিল, আজকে তারাই নিজেই কলঙ্কিত, নিজেই তারা দেশ থেকে দূষণ হিসেবে পালিয়েছে। এই গণফোরামকে, বিশেষ করে সিলেট অঞ্চলকে, এই মুকাব্বির খান, যিনি আসলে নামে মাত্র গণফোরামের টিকিট নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন, উনি আসলে নিজের আখের ঘুষিয়েছেন, দলের জন্য কিছু করে নাই। আমি মনে করি এভাবে দলে কিছু কলঙ্কিত ব্যক্তি আসবে, হয়তো যাবে, আসবে না। বিশেষ করে আজকে যারা আমরা ফ্যাসিস্ট
এই যে দূষর যাদেরকে বলতেছি, আমরা যে উদ্দেশ্যে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছিল, রক্ত জড়িয়েছিল, আসলে কি আদৌ কি আমরা পারছি? এই দেশের যারা লুটপাট করেছিল, এই দেশের যারা টাকা বিদেশ পাচার করেছিল, এই দেশে যারা ভূমিকবি ছিল, এই দেশ যারা চাঁদাবাজি করেছিল, আসলে আমি মনে করি তাদেরকে এখনো পুরোপুরি আইনের শাস্তির আওতায় আনা হয়নি। নিরীহ কর্মী যারা ছিল, নামে মাত্র সমর্থক ছিল, তাদেরকে ধরিয়ে হয়তো আমাদেরকে দেখানো হচ্ছে। আমি মনে করি অতি শীঘ্রই এই সরকারের অধীনেই তাদের যারা এই দেশকে নস্যাৎ করতে চেয়েছিল, এই দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল, এই দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করেছিল, তাদেরকে অতি শীঘ্রই শাস্তির আওতায় আনা হবে। এই মুহূর্তে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, এই মৌলভীবাজার জেলার বারবার নির্বাচিত বারের সভাপতি এবং এই আইন অঙ্গনের অত্যন্ত প্রবীণ ব্যক্তি, এই গণফোরামের প্রাণপ্রিয় মানুষ এবং গণফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, উনাকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই আয়োজন, এই সভার সম্মানিত সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সহ কোষাধ্যক্ষ প্রতীক ভাই, সিলেটের আনসার খান, অ্যাডভোকেট আনসার খান, ইঞ্জিনিয়ার শিবু সহ উপস্থিত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ। আমি জামে পড়েছিলাম, সরি আমি আসতে দেরি হয়েছে। আসলে তো জামটা আমাদের শুরু হয়েছে, আমাদের দলকে জামে ফেলেছিল। এই জামটা আমাদের দলটা যে উদ্ভাসিত হয়েছিল 97-তে, ডক্টর কামাল হোসেনের যে নেতৃত্বে জাতিকে যে উজ্জীবিত করেছিল, জাতির কাছে যে কর্মসূচি দিয়েছিল, দেশকে সন্ত্রাস মুক্ত, দুর্বৃত্তায়ন মুক্ত, অসুস্থ রাজনীতিকে সুস্থ করার যে কর্মসূচি ছিল, সংস্কারের কথা বলেছিলেন, এটি গণফোরাম প্রথম বলেছিল। গণফোরাম বলেছিল, যেটা আজকে সর্বজন বিদিত। যে বাণী গণফোরাম কামাল হোসেন 97-এ দিয়েছিল, এটা আজকে সবার কাছেই। মধ্যেখানে 16 বছর এইগুলা নির্বাসিত হয়ে গেছিল। আমি বলেছিলাম বোধহয় সম্ভবত 12 বা 14 সালে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সভায়, যে আমরা একটা সুনামি, আমার কাছে মনে হচ্ছে সামনে সুনামি আসতেছে। ওই দিন একটা খুব সংকটময় একটা পরিস্থিতি আমাদের বাড়ে অনুষ্ঠান। তা আমি সিনিয়র অ্যাডভোকেট থাকতে হয়, সমাধান দিতে হয়। তো এখানে বলছি যে বার অ্যাসোসিয়েশন ইজ নট এ পলিটিক্যাল অর্গানাইজেশন। এখানে রাজনীতি কোনো আমাদের মধ্যে বিভাজন বিভক্তি নেই। এখানে আমি কোনো রাজনীতির ভাষা বলবো না, আমি এটাকে বিপ্লবও বলবো না, অগাস্টের যে ঘটনা, আমি এটাকে অভ্যুত্থানা বলবো না, যেহেতু একটা অন্য ফোরামে। আমি বলবো একটা সুনামি। আমি রাজনীতির ভাষায় কথা বলিনি, বলবো না, সেদিন বলেছিলাম। তো আজকে আস্তে আস্তে মনে হইল যে এই কথাটা আমি বলেছিলাম। আরেকটি বলেছিলাম যে আমরা কলে আমাদের কাঠি নালায়। আমি সেদিনে বলছিলাম পার্শ্ববর্তী দেশ, ওদের ডিকটেশনে ওরা যা বলে, এই সরকার, আওয়ামী লীগ সরকার সেভাবে উঠে আর বসে। বাস্তবে আজকে সেটাই প্রমাণিত হলো। এবং এই যে ঘটনা ঘটেছিল, এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতেছেন। ফেসবুক একটা শয়তানের যন্ত্র, মিথ্যা ভুয়া তথ্য দেয়, মানুষকে বিভ্রান্ত করে। আমি বলি শয়তানের যন্ত্র, সঠিক তথ্যটা মানুষের কাছে আসে না। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু অনিবার্যই ছিল। 16 বছরের যে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে
নিয়ে গেছিল। অর্থনীতি, ব্যাংক, সমাজ ব্যবস্থা, সব প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা থেকে শুরু করে ধ্বংসের দ্বার প্রান্তে। এটা যে মানুষ খেপেছিল, কিন্তু মানুষকে একটা জগদ্দল পাথরের মধ্যে রাখা হয়েছিল। কোনো রাজনৈতিক দল কেউ কোনো কথা বলতে পারবে না, বললেই তার উপরে নানান ধরনের অত্যাচার, তাকে নিশ্চিহ্ন করা বিভিন্নভাবে চলছিল, যে কারণে মানুষ একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল। এই পরিবেশ যেটা থেকে যে উত্তরণ, যে মানুষের আকাঙ্ক্ষা, এটা ভ্যানগার্ড হিসাবে ছাত্র সমাজ তখন কোটা আন্দোলন নিয়ে এগিয়ে গেল, যে সমর্থন সারা দেশের মানুষের ছিল। আমি বলবো এমনকি সরকার দলেরও, আওয়ামী লীগেরও যারা নিরীহ যারা ছিল, যারা সাইডলাইনে পড়েছিল, ভালো লোক ছিল, তারাও সেটাকে নীরবে সমর্থন করেছিল। কারণ তাদের মধ্যে ভালো লোক যারা ছিল, এরা কিন্তু নিগৃহীত হয়ে গিয়েছিল। এবং এদের সার্বিক সমর্থন না থাকলে এই লাখো মানুষের এই হইতো না। যদি এখানে বলা হয় যে আমেরিকা ইন্ধন ছিল, জানি না কতটুকু ছিল, আমরা যা রাজনৈতিক অনেক কথা উঠে, কিন্তু এটা অনিবার্য ছিল। হয়তো হইতে পারে আগুনে ঘি ঢেলেছে আমেরিকা, হইতে পারে। আমেরিকাও তো নানানভাবে আক্রান্ত হয়, তার অ্যাম্বাসেডার তাদের ইয়েদেরকে নানানভাবে হইতে পারে, উই ক্যানট সে ইট। কিন্তু বাস্তব অবস্থা ছিল এইটাই, দেশটা একটা চরম বিপর্যয়। আমরা একবারে তোলানিতে চলে গেছিলাম। যারা দেশপ্রেমী, যারা সৎ চিন্তা করত, সুস্থ ধারার চিন্তা করত, গণফোরাম সহ সবাই একটু অসহায় অবস্থার মধ্যে। এই অবস্থা থেকে উত্তরণ আমরা 18 সালে একটা ধুকার অক্ষ, স্যার কামাল হোসেন স্যার বারবার বলে অক্ষ, ঠিকই কথা ছিল, অক্ষ ছাড়া হবে না। আজকে অক্ষ দরকার আছে। আজকে বিভাজনের যেটা ঠিক কথা হচ্ছে, যারা প্রাণ দিল, আত্মাহুতি দিল, 1000 1,500 2,1 ছাত্র জনতা আত্মাহুতি দিল, প্রায় 15 থেকে 20,000 এখনো পঙ্গুত্ব বরণ করলো। এদের আকাঙ্ক্ষাটা কি, এদের স্বপ্নটা কী ছিল? আজকে তো এদের সাথে সবাই জনগণ ছিল। এটাকে আজকে যেন একটা নানান ধরনের মনে হচ্ছে চলতেছে একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করা। এইখানে আজকে গণফোরামের কামাল হোসেন সাহেব মাঝে মধ্যে দুই একটা কথা বলে, ইট ইজ সাফিসিয়েন্ট। অনেকে অনেক বলে পরিবর্তন এসেই সংবিধান করতে, এক কথাই যথেষ্ট। 100 পদে আমাদের লোকে 100 কবাই 1 বাড়ল। এখনও ডাক্তার কামাল হোসেন সাহেব আছেন, এখনও উনি সুস্থ আছেন, এখনও রাজনীতির চিন্তা সঠিক আছে এবং চিন্তা করেন, কথা বলতে পারেন এবং জাতিকে উনি রক্ষা করার, উদ্ধার করার মেসেজ দিতে পারেন। এখন আমরা আশাবাদী এবং এই যে আশাবাদী, আমি গত 18 নির্বাচনের পরে বিভিন্ন কারণে আমি কোনো সভা সমিতি যেতাম না। আমি অত্যন্ত আঘাত পেয়েছিলাম। এটা আমাদের এই যে অক্ষ হয়েছিল এবং আমাদের আভ্যন্তরীণ ব্যবস্থাপনার নানান ধরনের সমস্যা ছিল, এই সমস্ত মিলিয়ে আমি খুবই আঘাত পেয়েছিলাম। আমার কোনো চাওয়ার ছিল না, আমাকে জোর করে বলা হয়েছিল নমিনেশন দেন, দিলাম, গেলাম, প্রায় 2টা মাস আমি ঘুরঘুর করলাম। আমার নির্বাচনী এলাকা যেখানে গেছি আমি স্বতঃস্ফূর্ত পেয়েছি। আমার টাকা পয়সা বলছে সবাই, দলমত নির্বিশেষে। আমার 48 ইয়ার্স প্র্যাকটিস, জনসেবা। কেউ বলতে পারবেন না আমি লুটপাট করেছি পেশায় গিয়ে। আমি সেবাই দিয়েছি, অধিকাংশ সেবাই দিয়েছি। আমি ঢাকাতে ফ্ল্যাট করতে পারি নাই, বাড়ি করতে পারি, আমার হাইকোর্ট সামনে যেতে পারিনি। আমি মাটিকে নিয়ে পড়ে আসছি। মুক্তিযুদ্ধ দেশে ছিলাম, আমার 7 ভাই সবাই চলে গেছিল ভাই, আমি দেশ ছাড়নি। কারণ আমরা যে আদর্শ পেয়েছিলাম, এই যে পীর হাবিবুর রহমান সাহেব ছিলেন, আজকে এই শহীদের ভাষা শহীদের মাস শ্রদ্ধার সাথে স্মরণ করি, যাদের নেতৃত্বে পীর হাবিবুর রহমান সাহেব, এটা ফেরেশতা। হামিদ ভাইয়ের বাড়িতে আমাদেরকে নিয়ে যেতে, আমরা ছাত্র রাজনীতি করতাম পাকিস্তান আমলে, উনি রিক্সা চড়তেন না। কী মানবতা ভূত না। 6 দফা 65 এরপরে দেওয়া হইল। এরপরে আমরা কয়েকদিন মুষ্টিমেয়, তখন স্ট্রং ছাত্র ইউনিয়ন আমরা। আমার আফজাল ছিল আমার সাথে, দীপক ছিল, জাহাঙ্গীর ছিল, মোবারক হাজি সাহেবের ভাতিজা জাহাঙ্গীর, তারপরে আফতাব, আমরা বলতাম তারপরে আরেকজন ছিল যে জঙ্গি মাতাব। আমরা কয়েকজন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সিটি করবো। আমাদের সিদ্ধান্ত কিন্তু আমাদের নেত্রী পীর হাবিবুর রহমান সাহেবেরা, রজু ভাই, গুলজার ভাই, তারা কিন্তু আমাদেরকে গাইড করেছিল।
গাইডেন্স ছাড়া হয় না। আজকে ছাত্ররা যে বলতেছেন তাদের প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু গাইডেন্স লাগে। উইদাউট গাইডেন্স, উইদাউট সমর্থন, জনসমর্থন কিছু হয় না। সেই দিন আমরা কাঁপিয়েছিলাম সিলেট। আজকে যে আমি সবাই এসেছি, আমার সিলেটের প্রতি, আমার সিলেটের ছাত্র জীবনা অনেক ঝুঁকি, আমার সিলেটের প্রতি আলাদা একটা অনুভূতি। সেই দিন আমরা প্রথম নাসির ছিল সুনামগঞ্জের, পরে বিএনপির এমপি হয়েছিল মালিক ভাই। হ্যাঁ, আমরা মিছিল করলাম, মশাল মিছিল করলাম, হরতাল ডাক দিলাম এই আইয়ুব খানের এই দুর্দান্ত অবস্থার মধ্যে। আবার রাত্রে আমরা বলতাম টিকটিকি ঘুরতেছে আমাদের পিছিয়ে, টিকটিকি খুঁজতেছে, আমরা ছড়িয়ে পড়তাম, ঘুরিয়ে যেতাম। কিন্তু এইটাই কিন্তু আমার প্রথম জাগরণ সৃষ্টি করেছিলাম আইয়ুব খানের বিরুদ্ধে সিলেটে, এবং এই মেসেজ সারা বাংলাদেশে গেছিল, সারা বাংলাদেশি। তো ছাত্ররা কিন্তু অগ্রণী ভূমিকা রাখে, এইবারও রেখেছিল, কিন্তু এটা সমর্থন থাকতে হবে রাজনীতিবিদদের, জনসমর্থন। আমার বড় ভাই মার্শাল্লাহ কৌটো সাজা হয়েছে, জুতা দেখানো আমার বড় ভাই, এটা তো আমি ছিলাম। আইয়ুব খানকে জুতার কি ঘটনা, আমার রেজন ভাই, মঞ্জু, ছাত্রলীগের শাহ আজিজ, হ্যাঁ, ওরা সবাই আমরা ছিলাম আইয়ুব খানকে এইখানে সার্কিট সেখানে। কিন্তু আমরা অনেক পালিয়ে গেছিলাম, যারা শহরে ছিল এরা ধরা পড়ল, আটক হইল, ওই ওনার ভাই সহ। কিন্তু এই সময় আমরা দেখলাম রাজনীতি পীর হাবিবুর রহমান সাহেব জেলে, পরে জেল হচ্ছে, মুক্তি পাচ্ছে না। পীর হাবিবুর রহমান এত শিশুসুলভ মানসিকতা, এই শান্তি চলো, আমার ডাকনা মুক্তি, চলো আমরা কবে সিগারেট ওদেরকে দিয়ে দিয়ে আমরা জেল গেটে। কী নেতৃত্ব ছিল এই পীর হাবিবুর রহমান সাহেব। আমরা কিন্তু ওদের সৃষ্টি। আমরা জীবনে আজকের যে রাজনীতি, আগে ছিল নিঃশেষে প্রাণ যে করে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, নিঃশেষে প্রাণ। আর আজকে গিয়া একসাথে নিঃশেষে খেয়ে নাও, যা পারো খেয়ে নাও, খেয়ে নাও। কোথায় আমরা রাজনীতি, কোথায় আদর্শ, কোথায় নীতি? এই অবস্থায় এই অবস্থায় আমি বলবো যে আমি শেষ শর্ট করতেছি, শর্ট করে আমার কথা। আমি এত প্রস্তুত নিয়ে আমি আসি নেই, আমি শুধু আবেগে আসছি, আর আমাদের সেক্রেটারি জেনারেল আসছেন। কেন আজকে গণফোরাম কেন ধরছেন? উনি পাইলটিং করতেছেন। আমার শ্রদ্ধা আছে, আমার আস্থা আছে ডক্টর মিজানুর রহমান। আমার অনেক দিন থেকে ওনার যোগাযোগ হয়, আমাকে টানার চেষ্টা করে ঢাকা যাবো, এই সেই যাবো। কিন্তু আমি আসলে আমার কী যেন একটা কষ্ট পেয়েছিল আমি। প্লাস রাজনীতি বলতাম নষ্ট হয়ে গেছে, নষ্ট, আমরা পচে গেছি। তো আমি শেষ করতে চাই এটা দিয়ে, আমাদের নেতৃত্ব যখন আছে, প্রতীক ভাই আছে, নতুন কোষাধ্যক্ষ আছেন, সুব্রত চৌধুরী আছেন, অন্য যারা আছেন, ও রোশন আছে, পুরা সরি আমার আলাদা পড়ে গেছে, এইখানে এরা আছেন। আর সিলেটে তো আছে আনসার খান লেগে আছে, ইঞ্জিনিয়ার শিবু, তা লেগে আছে, আমাকে বারবার বলছে আসার জন্য। তা আমি শেষ করতে চাই যে আমরা জামে পড়েছি, জামমুক্ত হতে হবে আমাদের। জঙ্গল লেগে গেছে, জঙ্গলটা ছুটাতে হবে। অর্গানাইজেশনকে যদি করতে হয়, যারা ত্যাগী লোকজন, 10 জনই যথেষ্ট। আমরা ছাত্রের মধ্যে দেখেছি 10 জন যথেষ্ট। 10 জন যদি সঠিকভাবে এগোতে পারে, 10 জন যদি আওয়াজ তোলে, 10-এর সাথে 1000 পাবেন, লাখও পাবেন, কিন্তু 10টা লোক তার সামনে থাকতে হবে, থাকতে হবে। আমি শেষ করতে চাই আরেকটা, ওই জামের কথা আমাদের সেক্রেটারি বলেছেন। এই যে সিলেট ঢাকা রোড, ঢাকা যেতে ভয় লাগে, 10 ঘন্টা 12 ঘন্টা। কবে শুরু হয়েছে 6 লেন, কবে হবে? কারণ লুটতন্ত্র, চুরতন্ত্র শুরু হয়েছে, দেশটা সর্বত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষ এত কষ্ট, রোগী নিয়ে থাকা যাবে? সেক্রেটারি সাহেব, আপনার নলেজে দিচ্ছি, পারলে সুযোগটা তুলেন কথাগুলা। সবচেয়ে আমি ওই খুলনাতে গেছি, ওই মানিকগঞ্জের সাইডে গেছি, ওই বিভিন্ন ঘুরছি আমি। এইগুলো গেলে মনে হয় যে লন্ডন ঘুরতেছি আমরা, অথচ তাদের ইনকাম এমন কিছু না। ইনকাম এমন কিছু, ধান ফলায় আর কি পাট, কোনো আছে আর কিছু? আমরা সিলেট নেক্সট টু চিটাগাং, আমাদের কি নাই? আমাদের হাওর আছে, বিল আছে, চা আছে, পাট আছে, পাথর আছে, তারপরে সব কিছুই আমাদের আছে, গ্যাস আছে। রশিদপুরে আমরা অক্টেন তৈরি করি, আমরা ওয়েজার নাট, বিশাল ওয়েজার নাটটা আছে আমাদের। 3টা বিমানে কভার হয় না সিলেটে, কিন্তু সিলেট এত নিগৃহীত, আমরা এত আমরা হয়েছি বৈষম্যের শিকার, সিলেটের বৈষম্যের শিকার। আমি আঞ্চলিকভাবে কথা বলবো, আমরা সিলেটের এক হও, অত্যন্ত আমরা এটা দুঃখজনক। এখন ঢাকাতে ভয় লাগে, রুগীরা যখন ঢাকায় যায়, রাস্তায় মারা যায়, অ্যাম্বুলেন্সে মারা যায়, এটা কেউ নজরে দেন না। আমাদের মোহিত সাহেব ছিলেন, উনি তো হলেও বাসটার কথা বলতেন, ট্রেনে চড়তেন, রাস্তাঘাটে চড়তেন না। সাইফুর রহমান শহীদ থাকতেন, আজকে এই অবস্থা হইতো না।
সাইফুর রহমান সাহেবকে অনেক কাজ আমি করেছি, আমি প্রথম সম্বর্ধনা দিয়েছি মৌলভীবাজার। উনি তখন আমাদের দলমত ছিল না উকিলবারে। আমাদের হবিগঞ্জের যে ছিলেন অর্থমন্ত্রী, হি ওয়াজ অলসো গুড ম্যান, কিবরিয়া সাহেব অনেস্ট ম্যান। এই ধরনের লোক আজকে নাই, কোনো দলেই নাই। এগুলো দেখবে কি? আমাদের নেতৃত্ব নাই, সিনেটের নেতৃত্ব শূন্য হয়ে গেছে। কোথায় এটা সিনেট? কোথায় আনসার খান সাহেব? কোথায় নেতৃত্ব? কে বলবে কথা? এই কথাগুলো, এই দুঃখগুলা, এইটা সংস্কার। এই সংস্কার আজকে যে আমি অনেকদিন বলছি চিনি শিল্প, আমাদের চিনি কিন্তু আজ বিদেশটা আনা লাগে না। কুষ্টিয়া আমি এগুলো ঘুরছি, এগুলোতে প্রচুর চিনি শিল্প বন্ধ হয়ে আছে। এই চিনি শিল্প চালু হয় না কেন? কেন চালু? এইটা তো সংস্কার করবেন। কী করতেছেন উপদেষ্টারা? শিল্প উপদেষ্টা কী করতেছেন? আমি দুঃখ প্রকাশ করি। উনি দক্ষ। আজকে যারা আছেন সৎ মানুষ, সৎ দিয়ে লেখা শুধু হয় না। গরুটা সিন্ধি গরু, দেখতে সুন্দর, দুধ দেয় না, সেইটা খেয়ে ফেলে জবাই করিয়া। ধন্যবাদ সবাইকে। আর কথা বাড়াতেছিলাম, আমাদের সম্পাদক সাহেব। অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের এই আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, গণফোরাম কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য অ্যাডভোকেট শান্তিপদ ঘোষদা। উনি অত্যন্ত দিক নির্দেশমূলক সুন্দর বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে বক্তব্য রাখার জানাচ্ছি আমাদের এই গণফোরামের কেন্দ্রীয় কমিটির